আমাকে ডাস্টবিন হিসেবে ট্রিট করো না, আমাকে বলে দাও ঘন্টাখানেকের মধ্যে আমি করবো। তৃণমূলের যে ঘর ভাঙন, সেই ঘর ভাঙন কলকাতা ছেড়ে দিল্লি পর্যন্ত চলে গিয়েছে। দেখলাম যে বিজেপি তৃণমূল কংগ্রেসের প্রায় 14 জন এমপি তারা বলছে যে আমরা আলাদা ব্লক করব এবং আমরা পার্লামেন্টে নিজস্ব স্বাধীনভাবে আমাদের ভয়েস রেজ করব। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তার সম্পর্ক ভালো হলেও ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার তার কাজে পা এড়িয়েছেন। তৃণমূলের ক্ষুব্ধ বিধায়ক তারা কালীঘাটের যে বৈঠক, সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেককে পাশে রেখেই সাফ জানিয়ে দিয়েছিলেন, হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দল থেকে সরান কিংবা দূরত্ব বজায় রাখুন, কিংবা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের শখের যে দল রয়েছে সেই দলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হবে। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, সঙ্গে আমি রিয়া। এই মুহূর্তে বাংলায় বিধানসভার ভেতর থেকে কালীঘাটে টালির চাল পর্যন্ত দেখেছিলাম তৃণমূলের ক্ষুব্ধ বিধায়ক গোষ্ঠী। এবার সেই তৃণমূলের যে ঘর ভাঙন, সেই ঘর ভাঙন কলকাতা ছেড়ে দিল্লি পর্যন্ত চলে গিয়েছে। গতকাল কি দেখলাম সুদীপ বন্দ্যোপাধ্যায়, একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জায়গার ছায়াসঙ্গী প্রিয় সুদীপ, সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় ছুটে গিয়েছেন ভূপেন্দ্র যাদবের সাথে সাক্ষাতের জন্য। এবং তারপর দিল্লিতে তিনি অমিত শাহ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যে অমিত শাহকে নিয়ে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির বাবা নামে আখ্যা দিয়েছিলেন ভোটের আগে, সেই অমিত শাহর কাছে তিনি গিয়ে বৈঠকে যোগ দিলেন। এতটা এই বৈঠক এবং তৃণমূলের বিজেপির সাথে বসে যে ঠান্ডা ঘরে আলাপ আলোচনা এতটা স্পষ্ট যে প্রাণে বাঁচতে তৃণমূল এখন বিজেপির শরণাপন্ন হয়েছে, সেটা রাজ্য হোক সেটা কেন্দ্র হোক, বিভিন্ন জায়গায় আমরা দেখলাম। এবার মূল যে বিষয়টি হলো, তৃণমূলের ক্ষুব্ধ বিধায়ক তারা এর আগেই বিধানসভার ভেতর থেকে এবং বাইরেও কালীঘাটের যে বৈঠক, সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেককে পাশে রেখেই সাফ জানিয়ে দিয়েছিলেন, হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দল থেকে সরান কিংবা দূরত্ব বজায় রাখুন, কিংবা এই দলটা যে স্বাদের দল মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে বহিষ্কার হওয়ার পর বানিয়েছিলেন, যদিও এই দল বানানো নিয়ে মুকুল রায় এবং একাধিক জনের একাধিক মন্তব্য রয়েছে, সেটা পরের বিষয়। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের শখের যে দল রয়েছে সেই দলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হবে। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় জোড়া ফুলের যে দল, সেই দলটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস থেকে কোথাও গিয়ে মুছে যাবে। এতটা বড় বড় কথা তৃণমূলের ক্ষুব্ধ বিধায়করা এর আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন। এবার প্রসঙ্গ হচ্ছে, সাংসদ যারা ক্ষুব্ধ রয়েছেন, কাকলি ঘোষ দস্তিদার যার সূচনা করেছিলেন, যদিও তার সাথে একে একে করে আজকের এই মুহূর্তে উইন্ডোতে যে ছবি দেখছেন সেটি হলো ভূপেন্দ্র যাদবের সাথে ঠান্ডা ঘরে তৃণমূল সাংসদদের বৈঠক, যেখানে একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে 16 জন সাংসদ, তৃণমূল সাংসদ তারা বসে রয়েছেন, আলাপ আলোচনা করতে বসে রয়েছে। যদিও ক্যামেরার বাইরে আর কতজন দিল্লি গিয়েছেন কিংবা এই বৈঠকে বসার সুযোগ খুঁজছেন সেটা ক্রমশ প্রকাশ্য হবে। কিন্তু তার মধ্যে সব থেকে দেখবার বিষয় হলো, ক্ষুব্ধ বিধায়ক, তৃণমূলী বিধায়ক তারা যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে সাফ কথা জানিয়েছিলেন, সেই সাফ কথা তৃণমূলের সাংসদ প্রিয় পাত্র তারা পর্যন্ত একই কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন, আপনার প্রিয় অভিষেক অর্থাৎ প্রিয় এই যে ভাইপোর প্রতি যদি আপনি দূরত্ব রাখতে পারেন তবেই তারা দলের প্রতি আস্থাশীল হবেন, কিংবা দলের সাথে তাদের যে দলের গুরু দায়িত্ব তাদের উপর দেওয়া ছিল সেই দায়িত্ব তারা মাথায় করে নিয়ে বিরোধী দল হিসেবে রাজ্যে কাজ করবেন। এবার বিষয়টি হলো, মমতা বন্দ্যোপাধ্যায় যখন একদিকেই কথা বলছেন অভিষেককে নিয়ে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যে 2026-এর বিধানসভা নির্বাচনে তাদের ফল খারাপ হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাঁড়িয়ে বিধায়কদেরকে অনুরোধ করা হয়েছে স্ট্যান্ডিং ওভেশন দেওয়ার জন্য, এগুলো তো রয়েছে ভাইপোটিতে যেখানে ক্রমশ প্রকাশ্য। তার মধ্যে তৃণমূলের একজন বিধায়ক, রাজগঞ্জের যে বিধায়ক রয়েছেন আখরুজ্জামান, তিনি কি বলছেন আসুন শুনে নিই। মর্যাদা দেয় মমতা যে আগামী দিনে আমাদের নেতৃত্ব দিবেন, উনি নেত্রী, আর ওনাকে যদি না ছাড়ে তাহলে আমরা নতুন ব্লক করে আমরা অরিজিনাল তৃণমূল হিসাবে মানুষের পাশে থাকবো। এটা আমাদের ঘোষিত সিদ্ধান্ত। 18 তারিখ থেকে বিধানসভা বসবে, সেখান থেকে আমরা যাত্রা শুরু করব। শুধুমাত্র মুর্শিদাবাদ জেলা নয়, গোটা বাংলা জুড়ে আখরুজ্জামানকে নিয়ে একটা চর্চা শুরু হয়েছে ইতিমধ্যে। আপনাকে বিধানসভা বিরোধী শিবিরের চিফ হুইপ হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে। একই সঙ্গে দিল্লিতে একজন বিজেপি কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে দেখা গেল এবং সেখানে সাংসদ খলিলুর রহমান, আবু তাহের খান উপস্থিত ছিলেন এবং বীরভূমের সাংসদ উপস্থিত ছিলেন, তার পাশাপাশি আপনি উপস্থিত ছিলেন। সেখানে একটি ফটো ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। মূলত দিল্লিতে আপনি উপস্থিত হলেন, যেখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের কিং মেকার আপনাকে। তাহলে কি দিল্লিতে সংসদীয় যে আলোচনা, সেখানে মূল বিষয় কি ছিল আপনাদের? না, দেখুন, আপনি খুব ভালো কথা বললেন। আমি পশ্চিমবঙ্গের বিরোধী মুখ্য সচিব,
তো আমাদের এই সমস্ত কর্মকাণ্ড দেখে দিল্লিতে যারা মানে শ্বাস নিতে পারছিল না তৃণমূলের এমপিরা, তখন গায়ের জোরে অভিষেক ব্যানার্জিকে দিল্লি পার্লামেন্টারি কমিটি চিফ হুইপ করে দেওয়া হলো, চিফ হুইপ না, দলনেতা মানে নেতা করা হলো। তো ম্যাক্সিমাম এমপি সহ্য করতে পারছিলেন, তো দিল্লির এমপিরা আমাদের দেখে তারা উৎসাহিত হলে তারা একটা টিম তৈরি করলেন। এবং সেই সময় আমি যখন দিল্লিতে ছিলাম একটা কাজে, আমার এলাকার কাজে, তো আমি আমাদের এমপি খলিলুর রহমান সাহেব এবং আবু তাহের খান সাহেব তারা দিল্লিতে ছিলেন, তাদের বাসভবনে ছিলাম। হঠাৎ একটা টেলিফোন এলো যে ইসব পাঠানের ঘরে আজকে রাত্রিবেলায় পাঠানেরা ভালো বিরিয়ানি করে, বিরিয়ানি খাওয়ার ইনভাইট হলো। তো সেখানে গিয়ে দেখলাম যে প্রায় 9 জন তৃণমূলের এমপি, তারা বলছে আমরা এই অভিষেক ব্যানার্জির হাত থেকে মুক্তি চাই, আমরা আলাদা ব্লক করব, আমাদের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ হয়েছে এবং আমাদের সঙ্গে 20 থেকে 22 জন এমপি আমাদের সঙ্গে আছে। তো এইভাবে তাদের গল্প শোনার পর ফিরে এলাম। তারপরের দিন সকাল 12টার সময় একটা টাইম হলো যে তৃণমূলের যে 20 জন সংসদ তারা আলাদা ব্লক করে আলাদা আইডেন্টি চাইবে, তাদের মিটিং হবে। মিটিংটা কোথায় হবে, কি অবস্থা হবে আমার জানা ছিল না। আমি তাদের সঙ্গে যখন গেলাম, কি যাদব বলছে, ভূপেন্দ্র যাদবের বাড়িতে, একজন কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে সেই মিটিংয়ে যখন আমরা অংশগ্রহণ করলাম, তো দেখলাম যে বিজেপি, তৃণমূল কংগ্রেসের প্রায় 14 জন এমপি তারা বলছে যে আমরা আলাদা ব্লক করব এবং আমরা পার্লামেন্টে নিজস্ব স্বাধীনভাবে আমাদের ভয়েস রেজ করব। তো আমি পশ্চিমবঙ্গের বিরোধী চিফ হুইপ হিসাবে আমি সেখানে যাওয়ার সুযোগ পেয়েছিলাম। আমি বলেছিলাম যে আমার অভিজ্ঞতা আমি শেয়ার করতে চাই, তারাও আমাকে সেখানে অ্যালাউ করেছিল। তো এই নিয়ে যখন চর্চা হচ্ছে, সেখানে আমি গিয়ে যখন একটা নীতি নিয়ে আলোচনা হয়, সেই নীতি আলোচনায় আমি অংশগ্রহণ করেছিলাম। ম্যাক্সিমাম তৃণমূলের যারা অমুসলিম এমপি, তাদের মূল বক্তব্য ছিল যে আমরা এই কি বলে এনডিএর শরিক হিসাবে আমরা ব্লকটা তৈরি করব, আমরা এনডিএর সমর্থক হিসাবে আমরা পার্লামেন্টে আমরা রেজুলেশন করব। আমি সেখানে দাঁড়িয়ে আমি বলেছিলাম যে আমরা বিশেষ করে খলিলুর রহমান সাহেব, আবু তাহের খান সহ যারা আমরা মুসলিম এমপি আছি, আমাদের এনডিএ ব্লকে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের কোনো মতেই বিজেপিকে সমর্থন করা আমাদের পক্ষে সম্ভব নয়। কারণ বাংলার বুকে বিজেপি বিধানসভা নির্বাচনে মুসলমানদের যে আতঙ্ক তৈরি করেছে, এর পরিস্থিতি দাঁড়িয়ে আমরা কোনো মতেই বিজেপিকে সমর্থন করতে পারি না, বা বিজেপির এনডিএ সমর্থক হিসাবে আমরা ব্লক করতে পারি না। আপনারা যদি আলাদা ব্লক করেন স্বাধীনভাবে, যে আলাদা গ্রুপ করেন, তাহলে আমরা, সেটা খলিলুর রহমান সাহেব বলেছেন, আবু তাহের খানও বলেছেন। তারপরে সর্বসম্মতিক্রমে রেজুলেশন হয়। আমার এই প্রস্তাবটা তারা কিন্তু মেনে নেয় যে না, আমরা এই এনডিএর শরিক হিসাবে আমরা গ্রুপ করব না, আমরা তৃণমূল কংগ্রেসের আইডেন্টি নিয়ে একটা আলাদা ব্লক তৈরি করব, আমরা তৃণমূল কংগ্রেসের ব্লক, এবং আমরা স্পিকারকে জমা দেব। এবং তাদের মধ্যে কেউ যদি মনে করে এনডিকে সমর্থন করবে, আমাদের যারা মুসলিম এমপি আছে আবু তাহের খান এবং খলিলুর রহমান দাত্তহীন ভাষায় বলেছে আমরা সেখানে নেই, আমরা থাকবো না, আমরা স্বাধীনভাবে আমাদের ভয়েস রেজ করব, বিজেপির বিরুদ্ধে লড়াই আমাদের থাকবে। সে কথা সেই মিটিংয়ে আমি উপস্থিত ছিলাম ঠিক, কিন্তু আমি খুব মনে করি যে সেদিন থাকাটা আমার খুব জরুরি ছিল। তার কারণ সেদিন যদি না আমি থাকতাম, তাহলে বিজেপির বিরুদ্ধে, মোদির বিরুদ্ধে এবং এনডিএর বিরুদ্ধে যে ভয়েস রেজটা করেছিলাম, এবং যে আলাদা আইডেন্টি নিয়ে যে এমপিদের ব্লক, সেই ব্লকটা হয়তো সেদিন সেইভাবে স্বীকৃতি পেত না, এনডিএর শরিক হিসাবে স্বীকৃতি পেত। এবং এই জায়গা থেকে আমাদের সফলতা, আমরা যারা রাজনীতি করি, নেতৃত্ব, আমরা পলিসি তৈরি করি, কিভাবে আমরা লড়াই করব, কিভাবে দল করব, কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করব, এটা তার অংশ ছিল। এবং এখানে এটাকে সামনে রেখে আমাকে যারা এখানে বিধানসভা নির্বাচনে পরাজয়ের জন্য যারা মানে খুব লড়াই করেছে আমাকে পরাজিত করার জন্য, এবং আমার তৃণমূল কংগ্রেসের কিছু নেতৃত্ব তার সঙ্গে জড়িয়ে ছিলেন, তারা এটা হাস্যকৌতুক করেছে, আমি নাকি বিজেপির সমর্থক, আমি নাকি বিজেপিকে সমর্থন করছি। বন্ধুরা শুনে রাখুন, আমরা নেতৃত্ব দিই, আমরা সমস্ত কমিটিরই কথা মাথায় রেখি। আমি যখন রঘুনাথগঞ্জ বিধানসভা থেকে নির্বাচিত হয়েছি, এখানকার মানুষের দায় দায়িত্ব আমার। সেখানে কে হিন্দু কে মুসলমান সেটা বড় জিনিস নয়,
এখানকার উন্নয়ন, এখানকার মানুষের সামাজিক সুরক্ষা, তাদের আপদে বিপদে থাকাই আমার লক্ষ্য। এবং আপনার মাধ্যমে আমি বাংলার থেকে সমস্ত স্তরের মানুষকে আমি এই বার্তা দিতে চাই যে বিজেপি বিরোধী আন্দোলন, আমি যদি সেদিন দিল্লিতে না থাকতাম তাহলে এই যে আমাদের যে তৃণমূলের যে ব্লকটা, এই ব্লকটা তারা এনডিএকে সরাসরি সমর্থন করার রেজুলেশন হয়ে যেত। সেহেতু এই জায়গা থেকে আমরা আজকে বাংলার বুকে আমাদের সঙ্গে প্রায় 23 জন এমপি, আমি আজকে টিভিতে দেখছিলাম সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো সিনিয়র নেতা আজকে আমাদের এই ব্লকে সামিল হচ্ছে। আপনি যদি নেতা ওই নাম ধরেন, কোনো নেতার নাম ধরেন, তাকে আমি আপনাদের মাধ্যমে সমাজ মাধ্যমে ছোট করব না। বাংলার বুকে তৃণমূলের যত নেতৃত্ব আছে, বাংলার বুকে যারা তৃণমূলকে নেতৃত্ব দিচ্ছেন, জেলা সভাপতি, রাজ্য কমিটি, শাখা সংগঠন, সবাই মুক্তির স্বাদ নিতে আমাদের ব্লকে যোগদান করছেন। এবং মমতা ব্যানার্জির জন্য আমরা বেশি দিন অপেক্ষা করব না। আমরা নতুন অরিজিনাল তৃণমূল ঘাস ফুলের আমরা দাবি নিয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে অতিলম্বে যাব, এইটুকু আপনাকে বলে রাখলাম। রাজ্যের এত সময় আপনারা শুনছিলেন বিক্ষুব্ধ তৃণমূল বিধায়ক আক্রুজ্জামানের বক্তব্য। এবার তৃণমূল বিক্ষুব্ধ বলা চলে, কিংবা পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার হার, তার উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্নেহের আচ্ছাদন, সেই আচ্ছাদন পড়ে যাওয়ার পর তিনি বক্তব্য থেকে সরেও বসেছেন। তিনি হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তার সম্পর্ক ভালো হলেও ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার তার কাজে পা এড়িয়েছেন, বারবার তার কাজে বাধা দেওয়া হয়েছে। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় এত বর্ষীয়ান তৃণমূল সাংসদ হওয়া সত্ত্বেও দিল্লিতে বিভিন্ন বৈঠকে তার থেকে দূরত্ব বজায় রেখে চলেছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড এবং এই আঞ্চলিক দলের এক সময়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেটি নিয়ে কোর্টের মধ্যে যে লড়াই, আইনি লড়াই, সেই আইনি লড়াই লড়বেন না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, বেশ কিছুদিন আগের কথা, হয় ভাইপোর থেকে দূরত্ব বজায় রাখুন, নয়তো তৃণমূলের সাংসদরা যেমন বিক্ষুব্ধ হয়ে আপনার থেকে চলে যাচ্ছে, সেরকম আমিও চলে যাব। সে সাবজেক্ট ম্যাটার হয়ে গেল। মানে তো আমি যখন অ্যাফিডেভিট করছি, তোমরা আবার কেউ আমাকে জানালে না ফাইল করেছো, বলে না ওপর থেকে ইনস্ট্রাকশন এসছে, না কিশোর দত্ত করছে, করুক কিশোর, তাহলে কোনো অসুবিধা নেই আমার। কিন্তু তোমরা আমাকে দেওয়ার মামলা করো, কারণ তোমাদের যখন ডিফারেন্ট ওপিনিয়ন, ডিফারেন্ট লোকের রয়েছে, তাহলে আমাকে করার দরকার নেই। আমাকে ডাস্টবিন দাঁড়াও না, বলতে দেবে না, তুমি বলে যাও, প্রশ্ন করলে তুমি করো, আমি আর কিছু বলছি না। বলুন, আমাকে ডাস্টবিন হিসেবে ট্রিট করো না, আমাকে বলে দাও ঘন্টাখানেকের মধ্যে আমি করবো, কি করবো কিছু জানাই। আমি সন্ধ্যাবেলায় কালকে পড়ে আবার রেডি হলাম, আমরা করতে কিছু যখন জানাই। রাত্রি 12:30টার সময় আমার ছেলেকে টেক্সট করে বলেছে যে আমার থাকার দরকার নেই, অয়ন ভট্টাচার্য থাকে। তো আমি মামলা ছেড়ে দিয়েছি, এত জুনিয়র ছেলেরা থাকবে। আর আমি 45 ইয়ার্স প্র্যাকটিস, একটা সিনিয়র লয়ারের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কিভাবে তা শুনতে হয়, তা তো বললো সেটা কিছু জানে না। এত অ্যারোগেন্সের কি আছে? শিক্ষা পায় না, সময় থেকে শিক্ষা পেল না। আমি তো ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি নই। আজকে বুঝতে হবে যে ওর জন্য দলটা সর্বনাশ হয়েছে, সেটা যদি না বোঝে তার আর কিছু করার নেই। ওর অ্যাটিটিউড, ওর অ্যারোগেন্স, আমি হচ্ছে পশ্চিমবাংলার নাম্বার 1 সৎ পলিটিশিয়ান, আমি বলে দিলাম। আর ওর জন্য আজকে আমাদের চোর শুনতে হচ্ছে। লাইফ ইজ আন্ডার থ্রেট, যেখানে যাচ্ছি সেখানে কেউ না কেউ ইয়ে করছে। পরশুদিন এয়ারপোর্টে চোর করে দৌড়ে এসছে। দিদি অভিষেককে নিয়ে চলো, আমাকে দরকার নেই। আর অভিষেককে বাদ দিয়ে দিদি চলে যদি, আমি দিদির পাশে আছি। এবং তারপর দেখা গেল অফ ক্যামেরা কিংবা নিজেদের আভ্যন্তরীণ বেশ কিছু মিটিং আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে বাংলায় আসার পর। এবং সেই মিটিং এর জেরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্য থেকে পাল্টি খেয়েছেন অনেকটা। তিনি বলেছেন তাদের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, যেটা এখন বর্তমানে সমাধান হয়ে গিয়েছে। সমাধান তো হয়েছে, কিন্তু এর সমাধানের যে শেষ সীমা বা এই সমাধান কতদিন পর্যন্ত টিকে থাকবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে, তা ক্রমশ প্রকাশ্য রয়েছে। এবার সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো, রাজ্যে বিধানসভার মধ্যে বিরোধী দল তৃণমূল কংগ্রেস, অথচ যে তৃণমূল কংগ্রেস বিধানসভার মধ্যে বিরোধী দলের তকমা পেয়েছে,
বিরোধী দলনেতাকে স্বীকৃতি দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি একসময় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন এই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের প্রতীকে রাজ্যের বিরোধী দল তারা বিধানসভার মধ্যে নিজেদের বিভিন্ন কার্যকলাপ করছে এবং রাজ্যের সাংবিধানিক যে পদগুলি রয়েছে সেখানে বিরোধী দল হিসেবে একাধিক গুরুদায়িত্ব বহন করে নিয়ে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে স্বীকৃতি দিচ্ছেন না। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় এই যে জোট সংখ্যা ক্রমশ তার যে কমছে, রাজ্যের বিধায়ক থেকে শুরু করে দিল্লির সাংসদ, তৃণমূল সাংসদ, সেক্ষেত্রে কি মমতা বন্দ্যোপাধ্যায় এই তৃণমূলের যে জোড়া ফুল, যে ফুলটি যদিও মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করেছে বলে এমনটা বেশ কিছু জনের অভিযোগ রয়েছে, সেই দলের চিহ্নটা কি মমতা বন্দ্যোপাধ্যায় হারিয়ে ফেলবেন? সমর্থন তো হারাচ্ছেন, দলটাও কি হারিয়ে ফেলবেন? আর এই মমতা বন্দ্যোপাধ্যায় যদি সিদ্ধান্ত নিতে ভুল করেন তাহলে তার যে দলের চিহ্ন রয়েছে অর্থাৎ জোড়া ফুলের যে চিহ্ন রয়েছে সেটাও তিনি হারিয়ে ফেলবেন। এবং বাংলার মানুষের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের ওপর যারা আস্থা নিয়ে এতদিন ধরে রাজনীতি করে গেছেন তারাও অপেক্ষার সহিত বসে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী পদক্ষেপ কি হবে। তিনি কি ভাইপোর সাথে দূরত্ব বজায় রাখবেন দলকে বাঁচানোর জন্য, নাকি নিজের পরিবার এবং রক্তের সম্পর্ককে তিনি বেশি প্রাধান্য দেবেন, যা ইতিমধ্যে সময়ের অপেক্ষা রয়েছে। যাই হোক, আপনারা এত সময় দেখছিলেন বেঙ্গল লিবার্টি। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং স্বাধীন কাজহীন গেরিলা সাংবাদিকতার পাশে থাকুন।